প্রচুর জায়গা জমিও কিনলো। এই জমি কিনতে কিনতে বিরোধ বাঁধলো পলাশীর জমিদার কে জগৎ শেঠ। বিরোধ বেড়ে গেল দুজনে, মামলা চলতেই রইল বছরের পর বছর। প্রজা যদি একটু কেড়ে ফেলে খাজনা মুকুব। রাজা কৃষ্ণচন্দ্র কিরকম ধরনের রাজা ছিল তার জীবনী পড়লে বুঝতে পারবে। বাবু আজ বাড়িতে রান্না হয়নি, মন্ত্রী বাজার করে দিয়ে এসো। বাবু আমার একটা ঘর যদি দিতে, মন্ত্রী ওকে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দাও। কত দয়ালু। কিন্তু যখন তিনি রাজ সিংহাসনে বসলেন কান্দির জমিদার হয়ে, তখনও কিন্তু প্রতি মাসে ওই জগন্নাথের টাকাটা পাঠিয়ে দিতে। মন্ত্রী আগামীকাল তুমি ব্যবস্থা করো, বেহারাদেরকে বলে দাও আমি একটু আমার রাজ্যটা ঘুরবো, কে কি অবস্থায় আছে প্রজারা, এটা আমি জমিদার রাজা, আমার এবার দেখা দরকার। কে খেতে পাচ্ছে, কে পাচ্ছে না, কার কি জ্বালা, কার কি যন্ত্রণা, কার কি দুঃখ, সবাই তো এসে জানাতে পারবে না। কেউ ভয়ে আসবে না, কেউ লজ্জায় আসবে না, কেউ ভাবে জমিদারকে গিয়ে বললে কি বলবে, তার থেকে আমি যেচে সবাইকে একবার দেখতে যাবো। গোধূলি কোন সময়টা? সন্ধ্যার আগে গোধূলি গরু। আরে গোধূলি ধূসর বেলা বলে সন্ধ্যার সময়। ভয়লা বাড়ির বউ হয়ে বলতে পারছেন, সে সেদিক থেকে বলে দিল ওই পাড়ার লোক। ও তুমিও গয়লা? ও বাবা, ও তো আগে জানবে, ও তো গাই দিল ছটপট করে কতক্ষণ গরু বিরবে। গোধূলি ধূসর বেলা, গোধূলি বলছে কেন জানো? ওই সময় গরুটা যখন মাঠ থেকে ওই ধুলো ধুলো উড়ে তো, আর ঠিক সেই সময় পালকিতে চড়ে লালবাবু ওই দেখতে বেরিয়ে গেছে। কে কেমন আছে রাজনীতি করেছে, বিরাট অন্তর মাঠ, ফাঁকা মাঠ। এইবার বেহারা তো পালকিতে তুলতে তুলতে রাজাবাবু যাচ্ছে পালকিতে বসে। আগেকার দিনে এই একটা মজার ব্যাপার ছিল, বিয়ে করতে গেলে পালকিতে। ঠিক এইবারে ফাঁকা একটা মাঠ, মাঠেতে এক ধোপা সকালে কাপড় কেচে মিলে দিয়েছিল। ধোপার মেয়ে সেই কাপড়গুলোকে তুলে তুলে নিয়ে বাবার কাছে ফেলে দিচ্ছে, বাবা ভাঁজ করে করে রাখছে।
সেই কথায় কাপড়টা তুলতে গেছে, আর লালা বাবু পালকিতে করে ওই দুলতে দুলতে আসছে। মেয়েটা সেইখান থেকে চিৎকার করছে, বাবুজি বেলা যায়, পারে যাবে না, বাসায় আগুন দাও। বাবুজি পালকিটা একবার থামাও তো, আমাকে কে যেন কি বলছো ওই দিকে। ধীরে ধীরে পালকি থেকে নামতে গেলাম। সেদিকে তো লাগছে প্রত্যেক মাসে মাসে জগন্নাথের টাকা কৃপা, দিন দরিদ্র কাঙ্গাল দুঃখী কাউকে দিতে বাড়ি রাখে, কৃপা তো জমে গেছে, আর বেশিক্ষণ থাকতে হবে। এবার তো ওই রাখবো আস্তে পালকি থেকে নেমে লাগাবো। জমিদারদের হাতে একটা করে লাঠি থাকতো, ওই লাঠিটা হাতের মধ্যে ঢুকতে ঢুকতে আর এগিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটার দিকে। ওদিক থেকে ধোপা রজব ছুটি এসছে, দাদা বাবু আমার মেয়েটি আপনার পালকিতে বালি বালি ছিটিয়ে দিল, জল ছিটিয়ে দিয়েছে না রজব, ও তো নাবালিকা, ও নাবালিকা তো, আপনি কিছু মনে করবেন না দাদা বাবু। রজব একটা কথা তুমি সঠিক বলেছ, তোমার মেয়ে না বালিকা, না বালিকা, না বালিকা। দাদাবাবু আপনার চোখে জল কেন? মা একটু আগে তুই যেন কি বললি না, আমি তো আপনাকে কিছু বলিনি দাদাবাবু। আবার মিথ্যে কথা বলছিস, তুই এক্ষুনি বললি, আমি তো আপনাকে বলিনি, আমি আমার বাবাকে বললাম। বাবুজি বেলা যা, পারে যাবে না, বাসনায় আগুন দাও। মানে খালের ওপারটায় বাড়ি তো, খেয়া চলে গেলে আর যেতে পারবে না। আর বাসনায় আগুন দাও বলতে আগেকার দিনে ওই কলা গাছের যে পাতা, পাতার যে ডাঁটাটা, ওইটা ভালো করে পুরানো হতো, ওইটার ছাই দিয়ে কাপড় কাচা হতো। আগে তো সাবান ছিল না, ওতে দারুণ কাপড় চোপড় পরিষ্কার হতো। বাবুজি দিন ফুরানো সন্ধ্যা কে কে যাবিয়া, দিন ফুরানো সন্ধ্যা কে যাবিয়া, গোনা দিন ফুরানো সন্ধ্যা কে কে যাবিয়া।
মা তুই তোর বাবাকে বলছিস না? হ্যাঁ আরেকবার বল না মা, কি যেন বললি তোর বাবাকে? আমি তো আমার বাবাকে বললাম, বাবুজি বেলা যায়। ঠিক বলছিস, দিন ফুরিয়ে আসছে, বেলা ডুবে যাচ্ছে, দিন ফুরালো, সন্ধ্যা হলো। ঠিক বলেছিস মা, আমার জীবনে অনেকটাই বেলা চলে গেছে। তুই বললি না বাসনায় আগুন দাও? মারে তুই আমাকেই বললি না? না না আমি আপনাকে বলিনি, আমি আমার বাবাকে বলেছি। না তুই আমাকেই বলেছিস। সত্যি কথা বলতো না, তুই আমার কামনা বাসনায় আগুন দিতে বললি না রে মা। পারে যাবে না মারে, তোকে কি বলে আশীর্বাদ করবো? তুই খুব ভালো করলি মা, আজ তুই আমাকে আমার ভব সিন্ধু পাড়ে যাওয়ার কথা মনে করে দিলি। বেহারা আজ থেকে এই রজত কন্যা রজতের কোনো অভাব না হয় সেই ব্যবস্থা তোমরা মন্ত্রীকে গিয়ে বলবে করে দিতে। আমরা গিয়ে বলবো কেন বাবু, আপনি বলবেন। আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলবো আমি আজ থেকে আর ফিরে যাব না। কি বলছিলাম কি যেন কইছে মন কানে কানে, লালা পারের উপায় তো হলো এতদিনে। বাড়ি ফিরে যাবে, আমার ছেলেকে আমার স্ত্রীকে বলবে তাদের লালা বাবু জন্মের মতো। বাবু আমরা আপনাকে এনেছি, আমরা বাড়িতে পৌঁছেছি, তারপর না হয় আপনি যাবেন না। ওই সংসার মায়ায় আর আমি যাব না। এই মুহূর্তে সর্বস্ব ত্যাগ করে আমি চলে যাব মধুময় সিধা বৃন্দাবন। একবার চলে আমার শ্রী যমুনার ধারে একবার চলে রে আমার শ্রী যমুনার ধারে ধারে আমাদের কি হবে? আমার ছেলে যথেষ্ট বয়স হয়েছে, তাকে আয়ত্তে বসাবে, বলে দেবে এটা আমার আদেশ। তোমাদের সারা জীবনের দেখভাল করা, অর্থ দিয়ে সাহায্য করা আমি বলে দিলাম, এটা আমার ছেলেকে বলে দিলাম। শুধু তাই নয়,
এই রজক আর রজকের কন্যা যেন আমার রাজ্যে কোনোদিন কষ্ট না পায়, ওই আমার মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছে। বলে দিও রাধা বাবু, ফিরবে না আর ঘরে। তুমি বলে দিও রাধা বাবু, ফিরবে না আর ঘরে। সে যে প্রচুর পথে হারিয়ে গেল চিরদিনের পরে। আচ্ছা লালা বাবু, ওখানে গিয়ে কি করবেন আপনি? বলুন, চুপ করে আছেন কেন? নয়ন ভরে শুধু দেখবো রাধা কুন্দ স্নান কুন্দ গিরি গোবর্ধন। নয়ন ভরে দেখবো সদাই শ্রীনন্দন। পেয়ারা আর মন মানছে না, মন মানে না যাবো আমি যাবো ওই ব্রজের পথে যাবো। भूमिदरियो सीमाता सरकार सदरिया जय जगो विश्व सरगादवी गरियोशी हरगानवी। সেদিন দুটো তুমি পয়সার জন্য আমায় বলেছিলে যেদিন ইনকাম করবি সেদিন দান করবি। এই দেখো কত টাকা নিয়ে যাচ্ছি। তখনকার দিনে লালা বাবু 25 লক্ষ টাকা নিয়ে চলবে। আমি ভুলে বলছি, যেদিন থেকে উনি বলেছেন সেদিন থেকে আমার মনে একটাই নেই যে লালা বাবু ঠিক ঠিক ঠিকানা পত্রগুলো বার করতে হবে, ঠিকুজিটা বার করতে হবে। এই একটা গ্রন্থ ঘাটলে পাবে না, 3-4টে গ্রন্থ ঘাটতে হবে, তবে একটু একটু পাবে। তখনকার দিনে 25 লক্ষ টাকা নিয়ে প্রয়োজন পড়বে। কোথাও নেই, বগলে বগল দাবা করে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, কিছু তো নেই। একটা পাটের ধুতি আর একটা পাটের চাদর, গায়ে একটা পাঞ্জাবি। কাকে প্রণাম করে যাচ্ছে? মা, মা গো, তুমি থাকতে হয়তো যেতে পারতাম না। তুমি বিদায় নিয়েছো তাই আমার সুবিধে হয়ে গেছে। বাবাও চলে গেছে, ছেলেও হয়ে গেছে, রাজ্যের দায় দিয়ে দিলাম, আর কোনো চিন্তা নেই। আমি চললাম মধুময় সিধা বৃন্দাবন। ভূমিতে প্রণতি করে হাটিয়া চলিল, ভূমিতে প্রণতি করে হাটিয়া চলিল। ব্রজের পথে লালা বাবু গমন করিল, ব্রজের পথে লালা বাবু গমন করিল। যখনই রাত্রি হয়ে যায় কোনো গাছ থেকে গাছের তলায় ওই 25 লক্ষ ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ে। আমি তো নিয়ে যাচ্ছি তোমার সেবার জন্য, ব্রজে গিয়ে সেবায় দিয়ে দেবো। টাকা যদি কেউ নিয়ে নেয় আমার, তোমার জিনিস তুমি বুঝবে। মনে মনে দেব সবই করতে দিল, মনে মনে দেব সবই সপে দিল। কৃষ্ণ 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 বলি গমন করিল, কৃষ্ণ 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 বলে গমন করিল। কৃষ্ণ 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 বলি গমন করিল, কৃষ্ণ 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 বলে গমন করিল। একদিন দুদিনে কি যেতে পারবে? কোথায়? মুর্শিদাবাদ। আর কোথায় বাবু?
বৃন্দাবন 6 মাস হাঁটবে। আমরা ওইখানটায় গাড়িটা ঠেকলে যদি বলে 5 মিনিট হাঁটতে হবে, দূর গাড়ির ব্যবস্থা করুন, আমরা হেঁটে যেতে পারবো না। ওই যাবে তো করে বললাম কৃপা, কৃপা এমনি হয়নি। 6 মাস ধরে হাঁটছে, কাঁটা ঢুকে পা দিয়ে কল কল করে রক্ত বেরোচ্ছে, পাথরগুলো পায়ের মধ্যে ফুটে যাচ্ছে। সারাদিন হাঁটে, সন্ধ্যের পর গাছের তলায় বসে ওইগুলোকে বের করে। কোনোদিন আহার জোটে, কোনোদিন জোটে নেই। এমন জায়গা খাবারই নেই, খেলো না, রাত্রে জল খেয়ে ঘুমাচ্ছে। তবে ঠাঁই একটাই গাছের তলা, তরুতলা শ্বাস করে নিয়েছে। ভাবুন একটা কান্দির জমিদার, তখনকার দিনের আয় শুনলে মাথা খারাপ হয়ে যায়। মাসিক আয় তখনকার দিনে 52 লক্ষ টাকা, 52,36,000 টাকা। ভাবুন, সেই বাড়ির জমিদার সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন। আর কত দূর তোমার মধু শান্তি ধার, কত দূর তোমার মধুর শান্তি আর মথুরায় ঢুকলেই আশ্রম, কার আশ্রম? যিনি ভক্তমাল গ্রন্থ প্রথম লিখেছিলেন কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজির আশ্রমের ধারে এসে বসুন, জায়গায় একটা ঠাঁই তো মিলেছে। কোথা থেকে আসছে? আমায় একটু কৃপা করবে? হ্যাঁ, কৃপা তো করবো। কোথা থেকে আসছে? আমি মুর্শিদাবাদ কান্দি থেকে আসছি। আমি মুর্শিদাবাদের জমিদার। জমিদার? তোমার দিল্লিতে কি আছে? 25,36,000 টাকা। আমাকে দিচ্ছ কেন? জমা রাখতে দিলাম। আমি তো, কেউ তো নেই আমার সঙ্গে, একা এসেছি। তুমি কান্দির জমিদার লালা বাবু? হ্যাঁ।
ঠিক ধরেছি, আমি কাল স্বপ্ন দেখেছিলাম। শোনো বাবা, তুমি ফিরে যাও। কি বলছেন গুরুদেব? আমি যা বলছি তাই শোনো, এখনো তোমার সময় হয়নি, তুমি ফিরে যাও বাবা। না, শেষ কথা আমার, তুমি ফিরে যাও। বললাম তো যাও না। তোমার স্ত্রী মাথা ঘুরছে, কাঁদছে, তোমার ছেলে পাগল প্রায়। আমি আবার বলছি দাদা, তুমি ফিরে যাও। আর দিও না ভাই গুরুদেব, কৃপা করে আমাকে আর সংসার যাতনায় পাঠাবেন না। আমি চরম দুটো ধরে বলছি, আমি আর ফিরে যাব না। পারবে না, পারবে না দাদা। কৃষ্ণ ভজনের পথ বড় কঠিন। তুমি জানি না, তুমি পারবে না মাটিতে ঘুমাতে, তুমি পারবে না গাছের তলায় পড়ে থাকতে। 6 মাস ধরে গাছের তলায় শুয়ে শুয়ে আসছে, অভ্যাস করে নিয়েছি 6 মাস ধরে। বলছি শোনো, তুমি ফিরে যাও। কেন এ কথা আপনি বললেন? তাহলে শুনবে, তোমার এখনো মন থেকে কামনা বাসনা যায়নি। কি বলছেন? আমি সর্বস্ব ত্যাগ করে এসেছি। ত্যাগ করলে কি হবে? মুখে ত্যাগ করেছো, মনে এখনো ত্যাগ করতে পারোনি। চেষ্টা করবো কটা দিন আমাকে এখানে থাকতে দিন। কৃষ্ণদাস বাবাজির আসনেই বলিল না। আরতির সময় সবাই যখন আরতি করে দূরে দাঁড়িয়ে থাকে, গুরুদেব বলে দিয়েছে মন্দিরে উঠবে না, ওই দূর থেকে দেখে আর কাঁদে। সবাই তোমার কৃপা পেল, আমি কি অন্যায় করলাম? ভাই তুমি কৃপা করছো না। সেই সময় বৃন্দাবনে কিছু জায়গা নিলাম হচ্ছে, বৃন্দাবন জায়গা নিলাম হয়ে যাচ্ছে। ও মনে মনে ভালো টাকা আছে, একটা ভালো জায়গা কিনে নেই। যেই জায়গা কিনেছে কৃষ্ণদাস শুনেছে, দেখলে তো বলেছিলাম এখনো তোমার কামনা বাসনা যায়নি। সর্বাঙ্গে তোমার সোনা রত্ন মণিমাণিক্য, এখনো তুমি বাসনা ত্যাগ করতে পারলে না। ওইগুলো খুলে বিক্রি করে তখনকার দিনে 27 লক্ষ টাকা খরচা করে বৃন্দাবনের মাটিতে মন্দির রচনা করলেন। বিগ্রহ স্থাপন হয়ে গেল, কিন্তু নিজে ঢুকছে না। যতদিন গুরু কৃপা না হবে ততদিন মন্দিরে যাব। প্রতিষ্ঠা করে দিলাম, তুমি থাকো। ছেলে প্রতি বছর বছর মাসে মাসে টাকা লাগাচ্ছে মন্দিরের জন্য, মন্দিরের জন্য। কিন্তু সেখানে তো তার বাবা নেই, সে তো বসে আছে কবে কৃপা পাবো, কবে কৃষ্ণ পাবো। ছেঁড়া জামাটা পরে আছো কেন? এই নাও, আমার এই আংটিটা নিয়ে বিক্রি করে একটা জামা কিনে নেবে। কি করছে জানেন? যা অলংকার ছিল সারা গায়ে সব খুলে খুলে দান করে দিয়েছে। গুরুদেব বলেছে তোমার কামনা বাসনা যায়নি, যা অলংকার ছিল সব জামাটা খুলে রাস্তার একটা ভিখারিকে দিয়ে দিয়েছে। আলগা গা একটা কুড়ি শুধু কাঁধে ফেলে। গুরুদেব এবার কৃপা হবে না, অত সোজা নয় না। কৃপা পেতে গেলে কষ্ট করতে হবে। পারবে? কি করতে হবে গুরুদেব? আগে বলো পারবে, পরে বলবো। গুরুদেব আপনি কৃপা করলে অসম্ভব সম্ভব হয়। গুরুমানটা ভগবান বলুন আমাকে কি করতে হবে। ব্রজবাসী ওই ব্রজবাসী
কই গো মা, কই গো বাবু, চাওয়া যাবে না, অযাচিত ভিক্ষা করবে, অযাচিত ভিক্ষা করবে, দাঁড়ে দাঁড়ে নাম দেবে, আর অযাচিত ভিক্ষা করবে, দাঁড়ে দাঁড়ে নাম দেবে। আস্তে, এই লালটুর চেহারা থাকবে না। যেদিন জুটবে হবে না, জুটবে না বলে 3 দিন ভিক্ষাই পাবে। সবাই জেনে গেছে এই কান্দি রাজা আসছে, কি বলতে কি হবে না হবে, নাম করে করেছে। যেতে 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 3 দিনের দিন সন্ধ্যাবেলায় এক বুড়ি মা 1 কাশি চাল 2 আলু ভিক্ষা দিয়েছে। ওই যে বুড়ির কাছে ভিক্ষাটা দিয়েছেন, দেরি নয় ভিক্ষা চুরিটা আমার পায়ে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতে, গুরুদেব গুরুদেব আজকে পেয়েছি, আজকে পেয়েছি, এবার কি বা হবে তো না, এত সহজে নয়। এখন 3 মাস তুমি ভিক্ষা করতে থাকো। জমিদার সে লালা বাবু ভিখারি সাজিল, জমিদার সে লালা বাবু ভিখারি সাজিল, প্রতি দ্বারে দ্বারে গিয়া ভিক্ষা মাগিল, ভিক্ষা দাও গো কৃষ্ণ সেবার পরে, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, গোবিন্দ সেবার পরে। কান্দির রাজা লালা বাবু দাদে দাদে ভিক্ষা করে, ওই কান্দির রাজা লালা বাবু প্রতি দাদে দাদে ভিক্ষা করে। ও মায়েরা, হাতির দাঁতের পালঙ্ক ছাড়া যার ঘুম আসতো না, যার দুদিকে 2 বালিশ, মাথায় একটা বালিশ ছাড়া ঘুম ধরতো না, যার গদি বিছানা ছাড়া ঘুমাতে পারত না, গুরুদেবের আদেশ মানতে গিয়ে শুধু মাটির ওপর 1 আঁটি খড় তুলে পেতে শুয়ে থাকে লালা বাবু। আর কত পরীক্ষা তুমি নেমে রয়ে মন, শেষে দিয়ে বাবু যে সোনার চামচে করে খেত, সে আর কেউ ছুটি এই ঘরে হাত পেতে। গুরুদেব, আজকে অনেকটা ভিক্ষা পেয়েছি, খুব ভালো করেছ, কাল থেকে আবার ভিক্ষায় যাবে। আর একটা শর্ত চাপিয়ে দিচ্ছি। কি গুরুদেব? শর্ত বলবেন না, আদেশ বলবেন। বলুন আর কি করতে হবে? শোনো, 24 ঘন্টায় সারা দিন রাতে একবার আহার করবে। গুরু যাকারে মঙ্গলের জন্যই করে। কি করতে
একবার আহার করতে বলেছে গুরুদেব। আসলে সেবার পর তাদের যে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলবে, সেই উচ্ছিষ্ট পাতায় যে প্রসাদগুলো লেগে থাকতো কান্দির জমিদার লালা বাবু সেই প্রসাদগুলো কুড়িয়ে কুড়িয়ে ভাবো কৃপা কি এমনি হয়? গুরুদেব গুরুদেব লালা আজ তো প্রসাদ পেয়েছি না, প্রসাদ পেয়েছি গুরুদেব একবার। আপনি বলে দিয়েছেন একবারই পেয়েছি। দেখ মিথ্যে বলছিস না, কিন্তু আজ তো আশ্রমে তোকে প্রসাদ পেতে দেখলাম না। গুরু আজ্ঞা বলো গুরুদেব, প্রসাদটা পেলেই হলো। সাধুগুরু বৈষ্ণবরা সেবা করে তাদের যে উচ্ছিষ্ট পাতাগুলো যেখানে ফেলে দেয় ওইখানটায় বসেছিলাম, দেখলাম অনেক প্রসাদ পাতায় পড়ে আছে, ওই প্রসাদগুলো কুড়িয়ে দিয়ে খেয়ে দিয়েছি। কি বলছিস রামা? হ্যাঁ গুরুদেব, চমকে উঠলে কৃষ্ণবাস বাবাজি। এই তো তোর বইটা করে এসে গেছে। মনে মনে ভাবছি বাংলার বইটা করে এসে গেছে, না হলে অত বড় জমিদার যে হাতির দাঁতের পালনকে সোনার থালায় উপর চামচে খেত, সে কিনা আজকে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ও মাইরা, বর্তমান ডাক্তাররা বলে কারো এটো খাবেন না, এটো খেলে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে। আমি হাত জোর করে বলছি মা, সাধুগুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে একটা মিষ্টি দিয়ে বলবেন অর্ধেকটা খান অর্ধেকটা আমাকে দিন। কি লাভ হবে? তার যে গোপন ব্যাধি আছে সেই ব্যাধিটা আপনারও হয়ে যাবে, আর যেদিন থেকে সেই ব্যাধি আপনার হয়ে যাবে সেদিন তুমি কৃষ্ণ বলে ভিক্ষা করে আনতে পারি তাহলে আমাকে আপনি কৃষ্ণ বলতে দীক্ষা দেবেন। 3 মাস কদিন হয়ে গেল, এবার দেবেন তো? না। কেন গুরুদেব? এখনো তোমার কামনা বাসনা যায়নি। আর কি করলে আপনি বুঝবেন বলুন, আমি সেটাই করবো, আপনি আদেশ দিন। শোনো, তোমার চিরশত্রু জগৎ সেনের কাছ থেকে তুমি ভিক্ষা করে আনো। ওর কাছে জীবনেও যাবো, ওর মুখ দর্শন করাবো। এখনো তোমার বৈষ্ণব তুলিল না। ও আমার চিরশত্রু, ও আমার চিরশত্রু। তুমি জানো তোমার অনেক আগে জগৎ বৃন্দাবনে এসেছে, তার সর্বস্ব পরিত্যাগ করে সে কৃষ্ণ মন্দিরে বন্দী হয়েছে। যাও গিয়ে দেখো। গুরুদেব অন্য কিছু আদেশ করা যাবে না। চোখের জল দিয়ে জগৎ ছেড়ে চরণ ধৌত করে ভিক্ষা নিয়ে এসে যাও।
শশাওয়ালা পৃথিবীর রাজা, কান্দির রাজা, লালা বাবু ভিখারির বেশ, গুরুদেবের আদেশ, ভিখারির বেশে সেজেছে। ছেঁড়া একটা কাপড়, ছেঁড়া একটা ময়লা উড়োনি কাঁধে, ভিক্ষার ঝুলিটা এসে দাঁড়ালে জগৎ সেনের বাড়ির সামনে। কেউ বাড়িতে আছে? দাড়ি ছুটে কাকে চায়? তোমাদের জমিদার ভেতরে আছে? আছে, কিন্তু আপনি কে? আমি কি জানতে আপনি জমিদার কি ভেতরে আছে? আছে, কিন্তু আগে আপনার নাম বলুন। গিয়ে বললে যদি আদেশ দেয় তাকে তো ঢুকতে দেবো, না হলে তো ঢুকতে দেবো না। কি নেবেন? সাহায্য চাইতে এসছেন? এখানে দাঁড়ান, আমি গিয়ে বলছি। আপনার নামটা বলুন। তুমি গিয়ে জগৎ শেঠকে বলো তার চিরজীবনের শত্রু, সে যা চেয়েছিল সেটাই হয়েছে। আমি যখন প্রথম তার সঙ্গে মামলা করি, সে বলেছিল তোর অনেক টাকার জন্য রে কৃষ্ণ, শুনে না, একদিন এমন দিন আসবে এই কেসের জন্যই তোকে ভিখারি হতে হবে। গিয়ে জগৎ শেঠকে বলো তার চিরশত্রু লালা বাবু সত্যি আজকে ভিখারি হয়ে গেছে।